সেটা শেয়ার হয়, ১০০টা শেয়ার হওয়ার পরে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে আর কি, ২৪ ঘন্টার মধ্যে ১০০টা শেয়ার হলে তখন ওইটা ড্র করা হবে, ড্র করে তারপরে যে বিজয়ী হবে তাকে পিডিএফটা পাঠিয়ে দেওয়া হবে। তো অলরেডি এই জিনিসটা অনেককে মেসেজ করে পাঠানো হয়েছে, মেসেজ করে অনেককে পাঠানো হয়েছে। তো ওই অনুসারে এখন থেকে কাজ করলে আপনারা এই ক্লাসের পিডিএফটাও পেয়ে যাবেন। ওকে, আমি এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। যারা মেসেজ করেছেন বা কমেন্ট করেছেন তাদের তো এই রিপ্লাইটা দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে, পেজ থেকে যারা আছেন মডারেটর আছেন তারা এটা দিবেন। তো দেখেন আজকে আমাদের কি কি আলোচনা হবে একটু দেখে নেই, যদি ওভারভিউ করি। এখানে দেখেন টোটাল ৯৮টা স্লাইড, মানে আপনি যদি ধরেন নাম্বার অফ পেজেস যে আমরা স্লাইড আকারে মানে প্রেজেন্ট করি যেটা, তার মধ্যে গতদিন ৩৪ পর্যন্ত হয়েছে। তার মানে আজকে ৩৫ থেকে শুরু করে কিন্তু ম্যাক্সিমাম ওয়ান থার্ড টু থার্ড অংশ কিন্তু এখনো রয়ে গেছে প্রায়। যদি আপনি ধরেন ১০০টা পেজ যদি ধরেন তাহলে তার কিন্তু ওয়ান থার্ড পেজ হয়েছে, টু থার্ড কিন্তু আজকে আমি এটা প্রেজেন্ট করবো। তবে এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে যে ভোকাবুলারি পার্ট আছে, ওখানে হয়তো তেমন বোঝানোর কিছু নাই। এখানে দেখেন আমরা পার্টস অফ স্পিচের মধ্যে আমরা যা শেষ করেছি, যে ভার্বের যে পার্টটা ছিল এটা অনেক বড় একটা পার্ট ছিল, এটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। অ্যাডভার্বের মধ্যে তেমন কিছু নাই ২টা পেজের। তবে আমরা জানি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের নিয়মগুলোই পড়বে, নিয়মগুলো থেকে আসলে পরীক্ষায় প্রশ্ন আসে। কনজাংশনের মধ্যে একই বিষয়, এখানে ১০টা রুলস আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে, এর মধ্যে প্রচুর নিয়ম আছে। অ্যাসেটিভ থেকে সবগুলোতে যাওয়া যায়, সবগুলো থেকে অ্যাসেটিভে আসা যায়, এরকম তো অনেক আছে। কিন্তু যেগুলো দিয়ে সাধারণত পরীক্ষায় প্রশ্ন সেট হয় আমরা সেগুলোই পড়বো। তারপর সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একটা ছক দিয়েই কিন্তু হয়ে যাবে। একটা ছকের মধ্যে ১০টা রুলস আছে, সবকিছু এর মধ্যে চলে আসবে একটা উদাহরণ দিয়ে। তারপরে ডিগ্রিটাও তাই একই। ভয়েসের মধ্যে কিছু জিনিস আমরা রিভিউ করব, আর কিছু আছে এক্সেপশন, মানে যে রুলগুলো এক্সেপশন আছে, রুলগুলোতে সেই এক্সেপশন রুলগুলো আমরা আলাদা করে পড়বো। তো এখানে বিষয়গুলো ন্যারেশনের ক্ষেত্রে, ভয়েস এবং ন্যারেশন থেকে যখন প্রশ্ন আসে সাধারণত সহজ প্রশ্নগুলো আসে, এটা সবাই পারে সেক্ষেত্রে। কিন্তু যদি কঠিন প্রশ্ন আসে বা অ্যাটিপিক্যাল যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি আসে, আনকমন রুলগুলো থেকে যদি আসে, সেটা যেন পারি, সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। দেন কন্ডিশনাল সেন্টেন্স একটা গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো আজকে। তো এখানে আবার ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু অলরেডি হয়েও গেছে, প্রিভিয়াস রুলগুলো যে আলোচনা করা হয়েছে দেখা যাবে যে ওর মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কন্ডিশনাল সেন্টেন্স তো পড়েই ফেলেছি। দেন সাফিক্স এবং প্রিফিক্স, এটার ক্ষেত্রেও আমরা গতবার দেখেছি একটা প্রশ্ন সেট হয়েছে ৪৭-এর সময়। তো এখানে প্রশ্ন আসলে এটা সহজই হয়। তারপর একটা বেসিক আলোচনা আছে, এখান থেকে আশা করি আপনারা পারবেন। এখন এই যে এর মধ্যে এরপরে কিন্তু এলটিএম পার্টটা শুরু। আমাদের মুখস্থ ভিত্তিক যে পার্ট আছে, যে মুখস্থ ভিত্তিক মানে পার্ট বলতে ভোকাবুলারি পার্ট যেটা আছে, তো এই পার্টের পরে আমাদের হয়তো তেমন বোঝানোর কিছু থাকে না। তবে এখানে দেখেন এই ৫৬ পেজ থেকে বাদ বাকি জিনিসগুলো আছে, যেমন ফ্রেজাল ভার্ব, এখানে একদম মিনিমাম যেগুলো পড়তেই হবে জাস্ট সেগুলোই কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, আপনারা এইগুলো ডিরেক্ট পড়ে ফেলবেন সেগুলা। এর মধ্যে একটু বিষয় আছে যে মুখস্থ ভিত্তিক পার্টের মধ্যে আমরা প্রিপজিশন আছে, তো প্রিপজিশন কিছু জিনিস বোঝানোর আছে, তো সেই জিনিসগুলো আমি এখানে বোঝাই দিব। এই বিষয়গুলো আছে এই ২টা পেজ বা ৩, আর দেন আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের ক্ষেত্রে কিছু জিনিস বোঝায় মনে রাখা যায় বা একটা লিঙ্ক করে মনে রাখা যায়, কিন্তু এর বাইরে কিন্তু ম্যাক্সিমামটাই হয়তো বা আমরা অভ্যাসগতভাবে বারবার যেভাবে পড়ি সেভাবে কিন্তু মুখস্থ হয়েছে। এই এখানেও কিন্তু মিনিমাম যেগুলো দেখেন কয়টা পেজ দেওয়া আছে, এই কয়টাই দেওয়া আছে, গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোই দেওয়া আছে। তো কমন পড়লে এখান থেকে কমন পড়বে, না যদি পড়ে তাহলে দেখা যাবে যে অনেক বেশি পড়তে হবে তার জন্য। ইডিয়মস এর ক্ষেত্রেও তাই দেখেন, এক কথায় আমি সব বলে নিই আজকে শুরুতেই। তো এখানেও কিন্তু ওইগুলাই নিয়ে আসা হয়েছে যেগুলো প্রিভিয়াস সালে আসছে অথবা আসার মতো, সেগুলো নিয়ে আসা হয়েছে। এখানেও কিন্তু গাদা গাদা সব দেওয়া হয়নি, সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলো এখানে ইনক্লুড করা হয়েছে। যদি অনেক পড়ে যদি কিছুই কমন মানে মানে অনেক পড়ে যদি কিছু কমন পাইলেন, কিন্তু সেটা যদি
ঠিক মতো অ্যান্সার না করতে পারেন, তার চেয়ে কম পড়ে গুরুত্বপূর্ণ গুলো পড়ে ওখান থেকে যদি প্রশ্ন আসে সেটা রাইট অ্যান্সার করতে পারা অনেক বেটার। এখানেও কিন্তু সেম ওইগুলোই দেওয়া আছে। দেন ফ্রেজ এন্ড ক্লজের ব্যাপারটা, যেহেতু এখানে ইটার্ন ফ্রেজ হলো, ফ্রেজ এন্ড ক্লজ যদি এটা নিয়মের আলোচনা আছে, এখানে শর্টকাট কিছু আলোচনা আছে, শর্টকাট আলোচনা দিয়ে এটা আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখানে তারপরে আসেন যে ভোকাবুলারি পার্টের মধ্যে এখানে কিছু গল্প অ্যাড হয়েছে, যার কারণে যেমন স্বৈরশাসকের পতন এবং নতুন এক শুরু, এইটা একটা গল্প দিয়ে কিন্তু ভোকাবুলারি, যে এ থেকে ডি শব্দ, তারপরে ই থেকে যে, এগুলো দিয়ে কিছু আছে গল্পের মাধ্যমে আমরা অনেক কিছুর মিনিং আমরা মনে রাখতে পারবো। এল থেকে ভি, আবার এখানে কিছু আলাদা ওয়ার্ড আছে, এখানে অনেকগুলো গল্প আছে। আবার এখানে একটা, এই গল্পটা আবার ভিন্নভাবে দিয়েছি, মানে রিভিশনের জন্য এই গল্পটা আবার রিভিশন গল্প। রিভিশন গল্প বলতে ওই একই ওয়ার্ড গুলো নিয়ে আবার নতুন ভাবে একটা গল্প সাজানো হয়েছে, সেই গল্পের মধ্যে আছে কি, সেই গল্পের মধ্যে ওই ওয়ার্ড গুলোই আছে, তাহলে এটা রিভিশন হয়ে যাচ্ছে। দেখেন এখানে যে 4-5 পেজের যা গল্প আছে, এই গল্পগুলো দিয়েই কিন্তু পরবর্তীতে যে ভোকাবুলারি গুলো আছে। তবে এখানে যে সব আছে ব্যাপারটা এরকম না, এর মধ্যে থেকে এর 70 থেকে 80% এই গল্পের মধ্যে ঢুকে আছে। তার মানে ওই গল্পটা শেষ করার পরে যখন আবার এটা আপনারা পড়বেন, পড়লেই কিন্তু তখন এটা দেখা যাবে যে আপনার ইজিলি আয়ত্তে চলে আসবে। তো এখানেও যে কটা আছে খুব কমই দেওয়া আছে। দেন স্পেলিং এর মধ্যে এই কয়েকটা আছে, তো স্পেলিং এটা কঠিন কঠিন স্পেলিং গুলো এখানে দেওয়া আছে। তো এর বাইরেও সহজ স্পেলিং ও পরীক্ষায় আসতে পারে, সেগুলো আমরা জেনারেলি প্র্যাকটিস করবো। স্পেলিং জিনিসটা আমি কয়েকটা দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না, সে এগুলো থেকে কমন আসতে পারে, আসলে যদি এগুলো পারেন আপনাকে আগেই দিবে, কারণ এগুলো কঠিন, অনেকে দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে প্রশ্ন আসলে হয়তো ভুল করবে। তো সেই জায়গাটা যদি আপনি পারেন তো ডেফিনেটলি আপনাকে এটা আগাই দিবে সামনে। দেন অনার সাবস্টিটিউশন, এটা সাধারণত সিলেবাসের মধ্যে নাই, কিন্তু এখান থেকে বিসিএস প্রিলিতে কিন্তু বহুবার প্রশ্ন হয়েছে। তো এটাও ক্যাটাগরিয়াইজ করা আছে, যেগুলো গুরুত্বপূর্ণ সবচেয়ে সেগুলো এখানে দেওয়া আছে। তো মোটামুটি এইটুকুই আলোচনা আজকে হবে, যা সামারি একদম শুরুতেই করে নিলাম। তো কি কি আজকে দেখতে পাচ্ছেন একটা ওভারভিউ শুরুতেই আপনার মাথায় থাকলো। তো এবার আসেন আমরা একদম শুরুতে 35 পেজে চলে যাই, সেখান থেকে আমরা ডিসকাশনে চলে যেতে। ফার্স্ট দুইটা ক্লাসে আমরা কি করেছিলাম, 34টা পেজ করেছিলাম, প্রায় 3 ঘন্টা ক্লাস তো আমরা ওইটাই নিয়ে করেছি। কিন্তু এখানে আসলে রুল অনেক বেশি ছিল, বোঝানোর অনেক বেশি বিষয় ছিল, যার কারণে সময়টা বেশি লেগেছে। তো অ্যাডভার্বের মধ্যে আসি। অ্যাডভার্বের মধ্যে সাধারণত আইডেন্টিফাই অ্যাডভার্ব দিয়েও সাধারণত প্রশ্ন হয়। তো সেটা আমরা ওই প্রিপোজিশনের মধ্যে কিছু জিনিস আমরা পড়বো, ওখান ওখান থেকেও কিছু বিষয় আমরা দেখব যে কিছু জিনিস যদি প্রিপোজিশন না হয় তাহলে সেটা অ্যাডভার্ব হিসেবে চিন্তা করা যায়। আমরা যখন প্রিপোজিশন অধ্যায়ের মধ্যে যাব ওখানে আমরা দেখতে পাবো। আরো বিষয় অলরেডি আমরা পড়েছি যে কোনটা কোনটা অ্যাডভার্ব হয়, ওই যে ডিটারমিনার বা পিএডি এর পরে, সাব আর্টিকেলের পরে আমরা গতদিন দেখেছি যে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হয়, দুইটা ওয়ার্ড থাকলে শেষেরটা নাউন তার আগে একটা অ্যাডজেক্টিভ, তিনটা ওয়ার্ড থাকলে শেষেরটা নাউন তার আগে একটা অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভের আগেরটা হয় অ্যাডভার্ব। তো এই জিনিসগুলো কিন্তু আমরা পড়েছি, ঠিক আছে? এই প্লেসগুলো দিয়ে কিন্তু আমরা অ্যাডভার্বটা আইডেন্টিফাই করা আমরা শিখেছি একটা মোটামুটি। এখন এর বাইরে আমরা যদি আসি, যে এখান থেকে বেসিক জায়গা থেকে যদি কোনো সময় প্রশ্ন থাকে, জাস্ট এটা নিজের জানার জন্য। আবার ব্যাপারটা এরকম না যে কখনো এই ধরনের প্রশ্ন আসবে না, এই গ্যারান্টি দিয়েও বলা যায় না। যে একটা শব্দ দেওয়া থাকলো বা বলা হইলো যে এখানে যদি বলা থাকে যে অলওয়েজ, এটা কোন ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো এরকম টাইপ দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বা একটা জিনিসের নিচে বা একটা ওয়ার্ডের নিচে দাগ দেওয়াই থাকলো, একটা সেন্টেন্স দেওয়া থাকলো, তার নিচে অলওয়েজ এর নিচে দাগ, শুধু অ্যাডভার্বের কথা বললো না, অপশনের মধ্যে বাদ বাকি সবগুলোই দেওয়া আছে, অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার, ফ্রিকোয়েন্সি বা অন্য আদার্স অন্য কিছু থাকতে পারে। তাহলে অ্যাডভার্ব অফ টাইম যেটা, সেগুলো অ্যাডভার্ব অফ টাইম বলতে পারবেন। আমরা টাইম কখনো আমরা জানতে চাই বা টাইমের উত্তরে আমরা যদি একটা বিষয় থেকে আমরা টাইমের আনসার নিয়ে আসতে চাই, তার মানে তখন আমরা কি দিয়ে প্রশ্ন করব, কখন দ্বারা প্রশ্ন করব। এই কাজটা কখন হয়েছে, এখন হয়েছে, আজকে হয়েছে, কালকে হয়েছে, না আগামীকাল হবে, কিছু সময় আগে হবে, না পরে হবে। তো এই যে শব্দ আছে জাস্ট, বিফোর, অলরেডি, নাও, নেভার, নেক্সট, লেটার, ইমিডিয়েটলি, এখনই, অ্যাগো, ফিউ মিনিট অ্যাগো, কিছু সময় আগে হয়েছে, টুমরো, আগামীকাল। এই যে টাইম, এর দ্বারা কিন্তু টাইম বোঝাচ্ছে। তবে অ্যাডভার্ব অফ প্লেস, কোন জায়গায়, সামনে, পিছনে, কাছে, দূরে, উপরে, নিচে, এই বিষয়গুলো, বাসা না কোথায়, বাসা না হসপিটাল, এগুলো কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয় যখন কোনো কিছুর ক্ষেত্রে। এইগুলো যখন, যেমন হোম মনে হতে পারে এটা বাসা, এটা তো না প্রপার নাউন হওয়ার কথা, হসপিটাল এটা তো মানে একটা জায়গার নাম, প্রপার নাউন হওয়ার কথা, কিন্তু এটা কি
কাজকে যদি মডিফাই করে ডেফিনিটলি তখন আবার এগুলো আবার অ্যাডভার্ব হিসেবে আচরণ করে, অ্যাডভার্ব অফ প্লেস হয়ে যায় তখন। তাহলে আসেন অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে একটা কাজ কিভাবে হচ্ছে, হাউ। সে একটা কাজ করছে, যত্ন নিয়ে করছে, সে একটা জায়গায় যাচ্ছে, সেটা কিভাবে যাচ্ছে, দ্রুত যাচ্ছে, আস্তে যাচ্ছে, সে একটা কাজ করছে, সে ফাস্ট করছে না স্লোলি করছে, এই যে কাজ করার ধরন, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কাজটা করছেন কেয়ারফুলি, আগ্রহ নিয়ে, ইগারলি, হার্ডলি, মোস্টলি, স্লোলি, টুগেদার, একসাথে কাজ করছেন, কাজ করার ধরন এটা। অ্যালোন, একাকী কাজ করছেন, ফাস্ট, দ্রুত করছেন, ওয়েল, ভালোভাবে, হার্ড, এই কাজটা কি কঠিন। এই যে এই বিষয়গুলো যখন আসবে তখন এটা অ্যাডভার্ব অফ ম্যানার হবে। দেন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কতক্ষণ পর পর, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আজান দিচ্ছে যদিও, আজানটা শেষ হোক তারপরে বাকিটা শুরু করি। প্রথম আজান যেটা কানে আসলো আমরা এটার জন্য একটু সময় দিই, তারপরে বাকিটা আমরা চাই। আপনারা ততক্ষণ এটা দেখতে থাকেন।
ওকে, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেটার কথা বলছিলাম, যে কতক্ষণ পর পর। ফ্রিকোয়েন্সি মানে একটা কাজ আপনি কত দ্রুত করছেন, মানে কত দ্রুত বলতে কত সময় পর পর, ইন্টারভাল কথা বলা হচ্ছে এটা, যে খুব কম সময়ের মধ্যে করছেন, মাসে করছেন, না বছরে করছেন, মাঝে মাঝে করছেন, না প্রায় সব সময় করছেন, 2 বার করছেন, 3 বার করে করছেন, এইরকম যদি বিষয় থাকে তখন হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অলওয়েজ, অ্যানুয়ালি, এগেইন, তারপরে ফ্রিকোয়েন্সি, অকেশনালি, রেয়ারলি, রেগুলারলি, সেলডম মাঝে মাঝে, সামটাইমস, তারপরে টুয়াইস, থ্রাইস, ইউজুয়ালি সাধারণত এইভাবে করে থাকি, ওফেন মাঝে মাঝে। এই বিষয়টা যখন থাকে, যেমন হি অফটেন মেক্স মিস্টেক, সে মাঝে মাঝে মিস্টেক করে। হি অলওয়েজ ট্রাইস টু হিজ বেস্ট, টু ডু হিজ বেস্ট। ওকে, তাহলে অলওয়েজ সবসময়, তার মানে এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেটা আছে, আমরা যদি একটু খেয়াল করি যে ফ্রিকোয়েন্সির যে ওয়ার্ড যেগুলো আছে, এগুলোই কিন্তু অ্যাডভার্বের যে ইউজেস গুলো আছে, ইউজের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। ফ্রিকোয়েন্সি যদি আমরা চিন্তা করি, এটা ইউজের দিক থেকে এটা বেশি, দেন অ্যাডভার্ব অফ টাইম সেকেন্ড পজিশনে। তারপরে গুরুত্ব যদি আপনি চিন্তা করেন, তার মানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির যে ওয়ার্ড রয়েছে, এগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি, দেন অ্যাডভার্ব অফ টাইম, তারপরে বাকিগুলো। এবার আসুন কিছু অ্যাডভার্ব রিলেটেড কিছু রুল আছে, সেই রুলগুলো আমরা দেখবো। আমরা এই রুলের মধ্যে প্রথম রুলটা অলরেডি পড়ে ফেলেছি, যে নাউনের সাথে যদি এলয় যুক্ত হয় সেটা হয় অ্যাজেক্টিভ। এই রুলটা আমরা কিছু আগে পড়েছি, আমরা রিপিট হয়েছে এটা। আর যদি অ্যাজেক্টিভের সাথে এলয় যুক্ত হয় সেটা হয়ে যায় অ্যাডভার্ব। যেমন আগে মাদার পড়েছি, মাদারের সাথে এলয় যুক্ত হলে সেটা হয়ে যায় অ্যাজেক্টিভ, মাদারলি, হোমলি, লাভ, বডি, টাইম, হিভেন, এগুলো সবই নাউন। আবার যদি এদিক থেকে চিন্তা করি যে স্লো, স্লো এটা অ্যাডজেক্টিভ। তারপর ট্র্যাজিক্যালির মধ্যে ট্র্যাজিক আছে, ইকোনমিক্যালির মধ্যে ইকোনমিক আছে, লজিক্যালের মধ্যে লজিক্যাল, লজিক্যালি, তারপর ইজিলি, ইজি আছে, তারপর ইজিলি, কেমিক্যালের মধ্যে কেমিক্যাল। তো এই যে মানে একটা অ্যাডভার্ব, সরি, অ্যাডভার্ব হওয়ার শর্ত হলো যে এখানে যে বিষয় কিছু ওয়ার্ড আছে যেগুলো আগে থেকে অ্যাডজেক্টিভ, এর সাথে এল যদি যুক্ত হয় সেটা হয়ে যায় অ্যাডভার্ব। আর যদি দেখেন যে আগে থেকে যে ওয়ার্ডটা বিদ্যমান, তার মধ্যে এল যুক্ত হওয়ার আগে যে ওয়ার্ডটা ছিল সেটা যদি নাউন হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। এটা অলরেডি গত ক্লাসে আপনারা জেনেছেন। এখানে আরো কিছু উদাহরণ আছে, সেই উদাহরণগুলো থেকে আপনারা কিছু বিষয় আছে যে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভটা আলাদা করতে পারেন। মাঝে মাঝে পরীক্ষা এভাবে আসতে পারে যে মাদারলি এটা কোন পার্টস অফ স্পিচ, যদিও এটা যদি এইভাবে আসে, তাহলে এইভাবে আসা মানে হচ্ছে সেই প্রশ্নটা একদম সিলি টাইপের করা, সহজে আমি বলবো আর কি, কারণ এটা তো একদম বেসিক জায়গা থেকে প্রশ্ন হওয়া। আবার কি এগুলো অনেকদিন না দেখলে অনেক সময় অনেকের জন্য এটাই কঠিন হয়ে যেতে পারে, তো এই জন্য দেখতে হবে। সেকেন্ড যে রুল আছে পজিশনের উপরে, যে যদি দেখা যাচ্ছে যে একটা বাক্যে 2 বা ততোধিক অ্যাডভার্ব ব্যবহার করতে চান, যেমন এখানের মধ্যে আছে টি অ্যাডভার্ব, পি অ্যাডভার্ব, এম অ্যাডভার্ব, এফ অ্যাডভার্ব, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। প্রত্যেকটার টাইম, প্লেস, ম্যানার এবং ফ্রিকোয়েন্সি, এই 4 ধরনের অ্যাডভার্ব আছে। যদি বাক্যে যদি একাধিক অ্যাডভার্ব আপনি ব্যবহার করতে চান, বা যদি দেখে যে একাধিক অ্যাডভার্ব আছে, তাহলে একাধিক অ্যাডভার্ব কোথায় বসবে? আপনি চাইলে কি র্যান্ডমলি বসাইতে পারবেন? র্যান্ডমলি বসাইলে সেটা কিন্তু সঠিক হবে না। বসানোর একটা সিরিয়াল আছে, সেই সিরিয়ালটা হচ্ছে এমপিটি, ম্যানার প্লেস টাইম, ম্যানার প্লেস টাইম, এই যে সিস্টেমটা আছে। তবে এটার কিছু ব্যতিক্রমও আছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যতিক্রমে ব্যবহার করতে পারি। তাহলে 3টা যদি থাকে, শেষে বসবে টাইম, মাঝখানে বসবে প্লেস, তারপরে শুরুতে হচ্ছে ম্যানারটা ইউজ করতে হবে। যদি 2টা থাকে তাহলে ঠিক যেটা থাকবে না ওইটা শুধু বাদ যাবে, বাদ বাকিটা সিকোয়েন্সিয়াল থাকবে। যেমন এটা যদি দেখি, ইট ইজ রেইনিং হেভিলি, এটা শুধু ম্যানারের কথা বলেছে, কম না বেশি, তো হেভিলি, তার মানে একটা আছে। তারপরে এই হেভিলির নিচে দাগ থাকলেও এটা পার্টস অফ স্পিচ কোনটা, যেটা এটা একটা অ্যাডভার্ব, এটা কিন্তু আপনাকে জানতে হবে। রেইন, যেটা রেইনিং, বৃষ্টি হওয়া, বৃষ্টি পড়া, এটাকে মডিফাই করছে, তো যার কারণে কিন্তু এটা একটা অ্যাডভার্ব, ভাবকে যেহেতু মডিফাই করেছে। হি ফিনিশড হিজ ওয়ার্ক কেয়ারফুলি, এই যে কাজ শেষ করার যে ব্যাপারটা, কাজকে মডিফাই করেছে, কাজ করার ধরনকেই মডিফাই করেছে, তাহলে সেটা হচ্ছে কেয়ারফুলি। জোর প্রদান করার ক্ষেত্রে এটা আবার মাঝে মাঝে শুরুতেও বসতে পারে, হ্যাঁ, শুরুতেও বসতে পারে এটা। কিন্তু খেয়াল করে দেখেন, এটা অবশ্য ম্যানারের মধ্যেই পড়ে। হি ফিনিশড হিজ ওয়ার্ক কেয়ারফুলি।
পরেরটাতে আসি। হি প্লেড ফুটবল ওয়েল ইন দ্য ফিল্ড লাস্ট মর্নিং। এখানে তিনটা জিনিসই আছে। হি প্লেড ফুটবল, এই পর্যন্ত তার কাজ। এখন কাজকে মডিফাই করে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব আছে এখানে কি, প্রথম আছে ওয়েল, দেন আছে ইন দ্য ফিল্ড, কোথায়, ফিল্ডে খেলেছে, কখন খেলেছে, লাস্ট মর্নিং। অর্থাৎ যখন এটা তিনটাই যখন আছে, আমার সিরিয়ালটা হচ্ছে প্রথমে ম্যানারটা ব্যবহার করতে হবে, ওয়েল ম্যানার, এই যে ম্যানারের দিক থেকে, দেন হচ্ছে প্লেস, প্লেস হচ্ছে ফিল্ড, কোথায়, দেন হলো টাইম, লাস্ট মর্নিং। ঠিক আছে, এইভাবে করতে হবে। কিন্তু এটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে তখন ভুলে যাবে। যদি এরকম করতে চান যে দেখা গেল হি প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড লাস্ট মর্নিং ওয়েল, তিনটাই আছে, অ্যাডভার্ব তিনটাই আছে, ওয়েল দিলেন শেষে, তাহলে কিন্তু হবে না, মিনিংটা মানে সঠিক স্ট্রাকচার হবে না, মিনিংটাও তখন অর্থবোধক কোনো মিনিং আসবে না এখানে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তবে একটা ব্যতিক্রম আছে, ভার্ব অফ মুভমেন্ট নামে একটা ব্যতিক্রম, সেটার ক্ষেত্রে পিএমটি আমরা ইউজ করতে পারি। শি ওয়েন্ট দেয়ার, দেয়ারও একটা প্লেস, কোথায় গেল, বাই বাস, এটার ম্যানার, ম্যানার হচ্ছে বাই বাস, আর ইয়েস্টারডে হলো টাইম। তাহলে এটা যখন কোনো ক্ষেত্রে মুভমেন্ট বলা থাকে, এটা ব্যতিক্রম একটা ক্ষেত্রেই, ভার্ব অফ মুভমেন্টের ক্ষেত্রে, কোথাও যাওয়ার ক্ষেত্রে এটা বলা হয়েছে, আর উপরটা ছিল খেলার ক্ষেত্রে, কোন একটা নির্দিষ্ট কাজের ক্ষেত্রে। আর এটার কাজের মধ্যে আবার স্পেসিফিক ধরন হচ্ছে ভার্ব অফ মুভমেন্ট যখন থাকবে তখন আপনি পিএমটি ব্যতিক্রম হিসেবে ইউজ করতে পারেন। ঠিক আছে, যদি এটা পিএমটি না করে এমপিটি করতেন তাহলে কেমন হইতো স্ট্রাকচারটা দেখেন, হি ওয়েন্ট বাই বাস দিয়ার ইয়েস্টারডে। স্ট্রাকচারালি এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে মিনিংটা বা শুনতেও কিন্তু এটা দৃষ্টি মানে এটা শ্রুতিকটি মনে হচ্ছে, ভালো শোনাচ্ছে না। হি ওয়েন্ট বাই বাস দিয়ার ইয়েস্টারডে, তাহলে আমরা জানি হি ওয়েন্ট দিয়ার, এটাই সচরাচর আমরা ইউজ করি, তার মানে এটার ক্ষেত্রে কিন্তু পিএমটি আমাকে ব্যবহার করতে হবে। তাহলে ভার্ব অফ মুভমেন্টের ক্ষেত্রে এটা আমাদের খেয়াল রাখতে হবে কথা। দেন এখানে যেটা আছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, প্রথম দুইটা মনে রাখলেই মোটামুটি হয়ে যায়। এটা যে এক্সেপশনাল মানে আরেকটা রুল দেওয়া আছে যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নিয়ে, এখানে অনেকগুলো এওএফ, তারপরে এওএফ এর পজিশনটা বলা আছে। এওএফ মানে কি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে এটা কোথায় ব্যবহার করবেন। আমি তো বলেছি যে ফ্রিকোয়েন্সি, যেটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা আবার কিন্তু বেশি ব্যবহৃত হয় বাক্যের মধ্যে, আমরা এটার ইউজ আবার বেশি দেখেছি। তাহলে এখান থেকে যদি ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন হয় বা কঠিন কোনো প্রশ্ন হয় যদি মনে করেন পরীক্ষাতে, তাহলে দেখা যাবে যে সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে আপনি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এই জিনিসটা কোথায় ব্যবহার করছেন, এখান থেকে প্রশ্ন হলেও হতে পারে। যেহেতু নিয়মগুলো আমরা পার্টস অফ স্পিচের প্রত্যেকটা হেড ধরে ধরে কিন্তু আমরা নিয়মগুলোই মূলত পড়েছি, বেসিক জায়গা থেকে কখনো পরীক্ষায় প্রশ্ন খুব কম আসে, নিয়মগুলোই পরীক্ষায় আসে বেশি। আচ্ছা, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির মধ্যে দেখেন এওএফ, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা কোথায় বলবে, যদি একদম ছোট সেন্টেন্স হয় তাহলে সাবজেক্ট, আমরা জানি সাবজেক্টের পরে ডেফিনেটলি একটা ভার্ব লাগে। তো সাবজেক্টের পরে এখানে ভার্ব দুই ধরনের ভার্ব হয়, একটা মেইন ভার্ব হয় আর একটা বি ভার্ব, বা আপনি যদি সরাসরি বলি অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বের মধ্যে আবার বি ভার্ব রয়েছে, তাহলে দেখেন সাবজেক্ট প্লাস বি ভার্বের পরে সাধারণত কি হয়, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে শেষে কি। আর কিছু ক্ষেত্রে হয় সাবজেক্ট প্লাস অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা মাঝখানে ব্যবহার করে তারপরে শেষে বি দিয়ে মেইন ভার্ব। আসো কেন, দেন আসেন সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আর মেইন ভার্ব। খেয়াল করে দেখেন যে এইটা কোথায় বসছে, এই শেষেরটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট আপনার দেখে মনে হইতে পারে। সাবজেক্টের পরে আগে অক্সিলারি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এটা সামথিং বা আরো যে অক্সিলারি ভার্ব আছে সেগুলো বসাইলেন, তারপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, দেন শেষে গিয়ে মেইন ভার্ব। এখানে কিছু উদাহরণ দেখেন, হি ইজ অলওয়েজ অ্যাট হোম অন সানডে। হি ইজ ভার্ব আছে, অলওয়েজ, অলওয়েজ কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, হি ইজ অলওয়েজ, তারপরে আছে, এখন দেখেন পরের অংশটুকু হয়তো মেইন ভার্ব এইটুকু না থাকতে পারে, কিন্তু এই ইজ এর পরে বি ভার্বের পরে কি ব্যবহার করা হয়েছে, এওএফ, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যাও পরে এসো, শেষ করি যাও। তাহলে এখানে দেখেন হি ইজ অলওয়েজ, ইজ এর পরে
ইজ এর পরে ব্যবহার করা হয়েছে ইওএফ। এখন এটা যদি এভাবে ব্যবহার করতাম, হি ইজ অ্যাট হোম অলওয়েজ অন সানডে, তাহলে চেঞ্জ যেটা হইতো, তাহলে এটা মনে হতে পারে যে ওই সাবজেক্ট সেকশনের মধ্যে আচ্ছা, একটু নেই, হ্যাঁ, তারপর চলে যাও। তারপর আই কোয়াইট এগ্রি উইথ ইউ। এবার দেখেন আই কোয়াইট এগ্রি, এই কোয়াইট কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তারপরে তাহলে সাবজেক্টের পরেই এওএফ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়েছে। এবার দেখেন তারপরে মেইন ভার্ব আছে, বি অথবা মেইন ভার্ব ব্যবহার হইতে পারে। মেইন ভার্ব আছে এখানে, পি অথবা মেইন ভার্ব দেওয়া হয়নি। তাহলে এগ্রি আছে মেইন ভার্ব, তার মানে আই কোয়াইট এগ্রি উইথ ইউ পরেরটা এখানে আছে। তারপরে হি হ্যাজ নেভার সিন এ টাইগার, তো যখন এটা দেওয়া আছে হি হ্যাজ নেভার সিন এ টাইগার, নেভার এটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে হ্যাজ, এটা অক্সিলারি ভার্ব, দেন সিন এটা কি মেইন ভার্ব। যদিও এই জিনিসটা আপনারা আগে থেকেই জানেন যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো এরকমই হয়, হি হ্যাজ নেভার সিন এ টাইগার, সেন্টেন্স স্ট্রাকচারটা এইভাবেই হয়। এটার জন্য আসলে আলাদা করে নিয়ম পড়তে হয় না, দরকারও নাই সেটা করার, কিন্তু শেষেরটা হয়তো বা নিয়ম পড়তে হবে না। যাও মা, এখন যাও, তোমার এখানে আর থাকার সময় নাই, তুমি দুষ্টুমি বাড়াই দিছো, এখন যাও। তুমি চুপচাপ থাকলে আমি তাহলে শেষের যেটা আছে এটার জন্য হয়তোবা আমাকে নিয়ম না জানলেও জানি যে এগুলো আমরা সেন্টেন্স গুলো এইভাবে পড়তে অভ্যস্ত, হ্যাঁ, সেই জায়গা থেকে ঠিক আছে, কিন্তু উপরে দুইটা আপনাকে খেয়াল করতে হবে ভালোভাবে, যে এই স্ট্রাকচারের ক্ষেত্রে এটা মানে এটা কয়েকবার পড়লে এটা মোটামুটি মাথায় গেঁথে যাবে যে এই স্ট্রাকচারেই মানে অ্যাডভার্ব গুলো ব্যবহার করতে হয়। ওকে, দেন আসি এক্সাম্পল, কিছু এক্সাম্পল পরীক্ষায় যেগুলো আসছে 41 বিসিএস এ আসছে, যে কাম অন ইট ইজ টাইম টু গো হোম, যে হোমটা কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ না নাউন নাকি? তো হোম দেখে অনেকে হয়তো বা প্লেস দেখে আপনারা নাউন অনেকে দাগাইতে পারেন, কিন্তু এখানে কাকে মডিফাই করছে? কাম অন ইটস টাইম টু গো হোম, এটা বাসায় যাওয়ার সময়, তাহলে গোটা কিন্তু টাইম টু গো, তো এটা কাজকে কিন্তু মডিফাই করেছে, কোথায় যাচ্ছে, প্লেস অ্যাডভার্ব অফ প্লেস হোম, ঠিক আছে। যেহেতু কাজকে মডিফাই করেছে, কাজের ধরনকে যদি মডিফাই করে, কাজের ধরন সম্পর্কে যদি একটা উত্তর দেয়, তাহলে ডেফিনেটলি কি হবে, সেটা অ্যাডভার্বের মধ্যে পড়ে যাবে। ওকে, দেন আসি দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার, কাছে আসছে, ঠিক আছে, সিস্টার ম্যারেজ, দ্য ডে অফ মাই সিস্টার ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার কাছে আসছে, ঠিক আছে, নিকটবর্তী। ইজ ড্রয়িং ডেফিনেটলি এটা কি ভার্ব, তারপরে যেটা ব্যবহার করেছে ভার্বকে যেটা মডিফাই করেছে নিয়ার কাছাকাছি, তাহলে ডেফিনেটলি এটা একটা অ্যাডভার্ব। তারপরে দ্য মাদার স্যাড ভিজিলেন্টলি, ভিজিলেন্টলির মানে যদি নাও জানেন কোনো সমস্যা নেই, কিন্তু স্যাড
যদি এটা টের পান যে এটা একটা ভার্ব, ভার্বের পরে যেটা বসেছে তার মানে ভার্বকে মডিফাই করেছে, একটা ধরন, অ্যাডভার্ব অফ ম্যানার এটা, বিসাইড দ্য সিক বেবি। তাহলে যদি এরকম হয় যে ভার্বকে মডিফাই করেছে, ডেফিনেটলি এটা একটা অ্যাডভার্ব। তো এই জিনিসটা এগুলো মাথায় রাখতে হবে। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু প্রশ্ন হয়েছে 25, 37, 41, এর বাইরে আরো বিসিএস এর প্রশ্ন হয়েছে, সব তো এখানে আনা সম্ভব হয় নাই, মানে প্রত্যেকটা বিসিএস এর প্রশ্ন ফিল্টার করে করে আনা সম্ভব হয়নি, কিন্তু এর বাইরেও কিন্তু প্রশ্ন হয়েছে, ডেফিনেটলি গুরুত্ব দিয়ে পড়বেন এগুলো। এবার আসেন কনজাংশন। কনজাংশনের যে নিয়মগুলো আছে সেগুলো দেখবে, এখানে মনে হয় কয়টা নিয়ম আছে, 10টা নিয়মের মধ্যে আছে, 10টা নিয়ম আছে। তাহলে সিন্স কোথায় আমরা ব্যবহার করি? কারণের ক্ষেত্রে সিম্পল অর্থে সিন্স, অ্যাজ, বিকজ, এগুলো মোটামুটি কারণ, যে কারণের ইংলিশ হিসেবে আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তো সিম্পল আমরা কারণ ডিসক্রাইব করার জন্য অ্যাজ অথবা সিন্স ব্যবহার করবো। অ্যাজ অথবা সিন্স যেটা বলা আছে এখানে, কামাল ইজ ইল, হি ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং, এটার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এখানে স্ট্রাকচার ইজ আছে, এখানে ক্যান নট হয়েছে। টেন্সের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা গতদিন কিন্তু টেন্স পড়েছি, টেন্সের স্ট্রাকচারের মধ্যেও কিন্তু রাইট ফর্মস অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে অনেকগুলো নিয়ম পড়েছি, রাইট ফর্মস অফ ভার্বের মধ্যেও কিন্তু টেন্সের অনেক বিষয় ছিল। দে সাফার্ড মাচ, কেন? সিন্স টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ, এখানে যদি অন্য দিক দৃষ্টিকোণ থেকে তাকান, আগে এবং পরে, এখানে কিন্তু কি আছে, পাস্ট ফর্ম আছে, আর এখানেও কিন্তু হ্যাড হিট পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। পাস্ট, যদি এখানে যে পাস্ট ইনডিফিনিট ধরি তাহলে পাস্ট পার্টিসিপল, তাহলে এটাও কিন্তু একটা বিষয় আছে। আমরা গতদিন বেশ কয়েকটা নিয়ম এরকম পেয়েছি যে একটা অংশে যদি পাস্ট পারফেক্ট হয়, অপর অংশে কিন্তু পাস্ট ইনডিফিনিট আমরা পেয়েছি। তো যেহেতু এখানেও দুইটা অংশ, এখানেও কিন্তু ওই একই বিষয় কিন্তু চলে আসছে। তো এটা খেয়াল রাখবেন, এটা প্রায় সব জায়গায় এরকম পাবেন, পরেরটা তো পাবেন। অ্যাজ ইফ বা অ্যাজ দো, এটা কখন ব্যবহার করি? আনরিয়াল ঘটনার ক্ষেত্রে। এর অর্থ কি? যেন। আমরা যদি উদাহরণ ধরি, উদাহরণ ধরার পরে যদি আমরা যদি নিয়মের মধ্যে যাই তাহলে ইজি হবে আমাদের জন্য। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন সব জানে। রিশান ওয়াক্স অ্যাজ ইফ হি ওয়াজ লেম, রিশান এমনভাবে হাঁটছে যে যেন সে যেন খোড়া। আগে পরে যদি তাকাই, অ্যাজ ইফ এর আগে অ্যাজ ইফ, অ্যাজ ইফ এর আগে আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, পরে আছে কি পাস্ট ইনডিফিনিট, এর আগেও আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এর পরেও আছে পাস্ট ইনডিফিনিট। তার মানে এটা প্রথমটা দিয়েই আসলে হয়েছে এখানে, প্রেজেন্ট এবং এটা দিয়ে। তার মানে প্রথম অংশে যদি কোনো অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরের অংশে পাস্ট ইনডিফিনিট। এখন যদি প্রথম অংশে বা অ্যাজ ইফ এর আগের অংশে যদি দেখেন পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পরের অংশে ঠিক পাস্ট পারফেক্ট হবে, আগেরটার মতো যেটা। পাস্ট পারফেক্ট আমাকে ব্যবহার করতে হবে, পাস্ট পারফেক্ট ফর্ম। ঠিক আছে, যদি এরকম থাকতো রিশান অক্ট, পাস্ট ইনডিফিনিট বোঝাইলো, বা হি স্পিকড অ্যাজ ইফ হি হ্যাড নিউ এভরিথিং, তার মানে পাস্ট পারফেক্ট ফর্মটা তখন আমাকে ব্যবহার করতে হবে। তো এইটা কিন্তু মানে প্রায় দেখবেন সব জায়গায় এরকম আছে, যদি দুইটা অংশ থাকে, কোনো কিছু দ্বারা কানেক্ট করা থাকে, কনজাংশন বা আদার কানেক্টর যেগুলো আছে কানেক্ট করা থাকে, একটা অংশে যদি আমরা পাস্ট ইনডিফিনিট পাই, ডেফিনেটলি পাস্টের ক্ষেত্রে এটার প্রচলনটা অনেক বেশি, উদাহরণগুলো প্রচুর আছে এবং এখান থেকে পরীক্ষাও আসে অনেক বেশি। পাস্ট পারফেক্ট একটা অংশে, অন্যের অংশে পাস্ট ইনডিফিনিট থাকে। ওকে, দেন হোয়াইল। হোয়াইলের বিষয়টার দিকেও আপনারা, হোয়াইল যদিও মানে চলমান একটা ঘটনা বোঝাবে, তার মানে এখানে কন্টিনিউয়াস একটা ফর্ম থাকবে, সেটা প্রেজেন্টের ক্ষেত্রেও থাকতে পারে, পাস্টের ক্ষেত্রেও থাকতে পারে, এই দুইটা দিয়ে সাধারণত থাকে। একটা ঘটনা চলার সময় অন্য একটা ঘটনা ঘটা, তার মানে হোয়াইল যেখানে থাকবে তার একটা পাশে ডেফিনেটলি কি থাকবে, মানে একটা কন্টিনিউয়াস ফর্ম থাকবে, মানে হোয়াইলের পরেই কন্টিনিউয়াস ফর্ম, আর তার আগে ডেফিনেটলি প্রেজেন্ট ফর্মটা থাকবে, মানে ইনডিফিনিট ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, আর পরের অংশে হচ্ছে তার কন্টিনিউয়াস ফর্ম। দেন হোয়াইল দেওয়া আছে, ডোন্ট মেক এ নয়েজ হবে, হাউস হয়ে গেছে এখানে, টাইপ করতে নয়েজ। হোয়াইল ইওর ফাদার ইজ স্লিপিং, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, আর পরেরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন আগে পরেও এখানে হোয়াইল না থেকেও কি থাকতে পারে, এখানে ইওর ফাদার দিয়ে ড্যাশ থাকতে পারে, ইজ স্লেপ্ট, স্লিপড, তারপরে স্লিপ, ইজ স্লিপিং, এইভাবে অপশন দিলে সেট থাকতে পারে। তাহলে এখানে আপনার নিয়ম যেহেতু জানা আছে, আগের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, হোয়াইল থাকলে তো একটা কন্টিনিউয়াস ফর্ম আসবে, যেহেতু আগের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পরের অংশে ডেফিনেটলি আমাকে কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করতে হবে ওই প্রেজেন্ট টেন্সেরই, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আমাকে ব্যবহার করতে হবে। আই স এ ব্লাইন্ড ম্যান, এটা আমি পাস্ট ইনডিফিনিটে আসছে,
while কখন I was walking, তার মানে past continuous এর মধ্যে যাবে এটা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ওকে, রুল 4 এর মধ্যে যেটা আছে এগুলো, এটা খুব ইম্পর্টেন্ট। নো নো সোনার, তারপর ডট ডট দেন, তারপর হার্ডলি, হার্ডলির ক্ষেত্রেও এটা আছে, রেডলি, স্কার্সলি, স্কার্সলি সাধারণত থাকে আমরা পড়ি, কিন্তু হার্ডলি রেডলির ক্ষেত্রেও কিন্তু এটা হয়, হার্ডলির ক্ষেত্রে আবার বিফোর হয়। তবে নো সোনারের সাথে নো সোনার ডট ডট দেন, তারপরে স্কার্সলির সাথে হোয়েন, হার্ডলির সাথে বিফোর, এনটি প্রথমটা, পরেরটা হলো এস ডাব্লিউ, তারপরেরটা এইচপি, এরকম আর কি। নো সোনারের সাথে দেন। আবার এখান থেকেও কিন্তু প্রশ্ন হইতে পারে এই জায়গাগুলো শূন্যস্থানের ক্ষেত্রে, যে আপনি দেন ব্যবহার করছেন না হোয়েন ব্যবহার করছেন না বিফোর ব্যবহার করছেন, এখান থেকে কিন্তু প্রশ্ন হওয়ার জায়গা আছে, আসবে ব্যাপারটা এরকম না। তো নো সোনার ডট ডটের পরে যে দুইটা স্পেস আমরা পাচ্ছি, নো সোনার ডট ডট দেন, মাঝখানে একটা স্পেস পাচ্ছি, পরে দেনের পরে একটা স্পেস পাচ্ছি, অর্থাৎ দুই জায়গায় দুই ধরনের টেন্স স্ট্রাকচার যুক্ত হবে। তো এটার ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রেই আছে, প্রেজেন্টের ক্ষেত্রেও আছে, পাস্টের ক্ষেত্রেও আছে, কিন্তু পরীক্ষায় সাধারণত পাস্টেরটাই আসে, প্রেজেন্ট ফর্মের কিন্তু এটা আছে, মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। কিন্তু পরীক্ষাতে যেটা আসে সেটা পাস্ট টেন্সেরটাই আসে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে হিসাবে বরাবর যে একটা অংশ পাস্ট পারফেক্ট হলে ডেফিনেটলি পরের অংশ অন্য অংশ পাস্ট ইনডিফিনিট হয়, এটাই কিন্তু আমরা বরাবর দেখে এসেছি সব জায়গায়। তো এটার ক্ষেত্রে ঠিক তাই হচ্ছে। তো নো সোনারের পরে যে ফার্স্ট শূন্যস্থান, এখানে পাস্ট পারফেক্ট, প্রত্যেকটা জায়গায় পাস্ট পারফেক্ট, খেয়াল করে। আর দেন, হোয়েন, বিফোর এগুলোর পরের অংশ যেটা থাকবে সেটার পরে পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে এটা কি হলো? নো সোনার হ্যাড, এই যে দেন, দেন যেটা আছে, তো দেনের পরের অংশ কি হবে? হ্যাড। নো সোনারের পরে যদি বলা হয় এইটুকু আছে, এইটুকু গ্যাপ আছে, কিন্তু এটা স্ট্রাকচার ওয়াইজ আমাদের কি করতে হয়, যে হি হ্যাড লেফট তো হবে না, নো সোনারের সাথে আমরা জানি হ্যাডের হ্যাডটাই আমাকে ব্যবহার করতে হবে। তারপর হার্ডলি হ্যাড, যদি মনে হইতে পারে যে হ্যাড কেন আমি দিলাম না যুক্ত করে, নো সোনার হ্যাড ডট ডট দেন দিই, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর দিই, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন দিই। কিন্তু হ্যাডটা মূলত এইটার না, এই মার্কারের না, হ্যাডটা ব্যবহার হয়েছে কিসের জন্য? ওই পাস্ট পারফেক্টের কারণে হ্যাড হয়েছে, স্ট্রাকচার চেঞ্জ হবে, শুরুতে হ্যাডটা চলে, আর হি যেটা আছে সাবজেক্ট এটা পরে থাকবে। অর্থাৎ হি হ্যাড লেফট এটা নর্মাল স্ট্রাকচার, আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে, সরি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হি হ্যাড লেফট, কিন্তু এখানে সেন্টেন্স স্ট্রাকচারের জন্য নো সোনার হ্যাড ব্যবহার করতে হবে, হার্ডলি হ্যাড ব্যবহার করতে হবে, হ্যাডটা আগে আসবে। আর তারপরে যেহেতু আপনি মানে অক্সিলারি ভার্বের অংশটুকু যেহেতু আপনি নিয়ে ফেললেন, বাদ বাকি যেটা থাকলো মূল ভার্ব সেটা পরে হবে সাবজেক্টের পরে। কিন্তু আমাদের দিকে খেয়াল রাখতে হবে যে এই জায়গাটাতে দেন, নোশনারের সাথে আপনাকে দেন ব্যবহার করতে হবে। তো প্রথম অংশ পাস্ট পারফেক্ট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট, এখানে আই কেম যে ব্যবহার হয়েছে, আপনি কেমটা ব্যবহার করাটা নিশ্চিত করতে হবে যে আপনি এখানে পাস্ট ইনডিফিনিট ফর্মটা ব্যবহার করছেন। হার্ডলির সাথেও তাই, হার্ডলির পরে বিফোর, এই যে মাঝখানে বিফোর, আর মাঝের অংশটুকুতে কি হয়েছে? পাস্ট পারফেক্ট ফর্ম। তাহলে ইউ হ্যাড সিন মি, এটা ডেফিনেটলি হ্যাড, মানে পাস্ট পারফেক্ট ফর্ম মানে কি? হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি, এই ফর্মটা আছে কিনা? তো হ্যাড ভি থ্রি ফর্ম থাকলে এটা হয়ে যাচ্ছে। দেন বিফোর দ্য কোর কেম টু আস, তাহলে কেম টু আস, এই যে আমরা এই দিকে আমাদের মূল ভার্বের দিকে তাকাইতে হবে, অন্য স্ট্রাকচার অন্য জায়গায় কি শব্দ দেওয়া আছে সেগুলোর দিকে না তাকাইলেও হয় সাধারণত। আমাদের তাকাইতে হবে কি এখানে কি বলেছে, মানে যে টেন্সটা দিয়েছে সে টেন্সের গঠনটা কি, পাস্ট ইনডিফিনিট কিনা না অন্য কিছু আছে সেটা দেখতে হবে আমাদের। আসলে অলদো মানে যদিও, এর ব্যবহারগুলো আমরা সচরাচর ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে প্রচুর ব্যবহার করি। যে অলদো ট্রাফিক জ্যাম বা ট্রাফিক ইন ঢাকা সিটি ইজ ইনক্রিজিং, নো ওয়ান ইজ ডুইং এনিথিং ফর ইট। তো অলদো কোথায় ব্যবহার করা হয়? যদিওর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা শুরুতেই শূন্যস্থান থাকতে পারে, তবে এই নিয়মগুলো সাধারণত পরীক্ষায় এমসিকিউ আকারে কমই সেট হয়। সেট যেটা মানে এটা কাজে যখন কখন কাজে লাগে, এটা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে কাজে লাগবে। কোথায় আমরা ব্যবহার করছি? টিল আনটিল, যতক্ষণ না পর্যন্ত এটা ব্যবহার করা হয়। তাহলে ডোন্ট লিভ আনটিল আই কাম, ইট শ্যাল নট বি অ্যাট পিচ টিল ইউ প্রমিস মি দিস। হ্যাঁ, পরেরটা হয়তো বড় স্ট্রাকচার, কিন্তু শুরুর স্ট্রাকচার যেটা পরীক্ষায় আসছে বিভিন্ন সময়। ডোন্ট লিভ আনটিল আই কাম, যতক্ষণ না পর্যন্ত আমি আসি তুমি এই জায়গাটা ত্যাগ করো না।
তাহলে ডোন্ট লিভ যখন ব্যবহার করা হচ্ছে, আনটিল মানে যতক্ষণ না, মানে নেগেটিভ সেন্স। অনেক সময় দেখা যায় যে এর পরে যেটা থাকে বা সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে এটা থাকতে পারে, ডোন্ট লিভ আনটিল আই ডু নট কাম। এইভাবে অনেক সময় অপশনে কিন্তু সেট থাকে। তখন মনে হতে পারে যে না, শোনাতে একই রকম মনে হচ্ছে, কিন্তু আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। তো আনটিল ব্যবহার করার পরে পরের অংশে আর কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা যাবে না। এটা যদি মাথায় রাখতে পারেন তাহলেও কিন্তু কাজে দিবে, এটা ভালো কাজে দিবে যে আপনি সেন্টেন্স কারেকশনটা করতে পারবেন তখন। এবার আসেন ইফ ইন কেস। ইফ ইন কেসের ক্ষেত্রে এই নিয়মটা বহুবার পরীক্ষায় আসছে, বিভিন্ন সময় আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষাতেও এটা আসছে। ইফ এন্ড ইন কেস। ইফ মানে যদি, যদি বৃষ্টি হয় তাহলে ছাতা নিয়ে যাওয়া ভালো। বা এটা আবার কি পূর্ব সতর্কতা, পূর্ব সতর্কতার ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যাচ্ছে। তারপরে যদি দেখি যে আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার ইন কেস আই ফরগট। যদি ভুলে যাই, এই জন্য আমি লিখে রাখলাম। এখন খেয়াল, ফরগেট বলা আছে, ঠিক আছে? তার মানে এখানে দেখেন উইল ফরগেট, মানে আমরা এটা কতদিন পড়েছি, ফিউচার আছে, এখানে প্রেজেন্ট আছে, তো দুইটার সাথে কিন্তু মিল আছে, ফিউচারের সাথে প্রেজেন্ট মিল থাকবে। তারপরে ইফ ইট রেইনস, এখানেও তাই, ফিউচার হচ্ছে আই উইল ওপেন দ্য আমব্রেলা ইফ ইট রেইনস। যদি বৃষ্টি হয় তাহলে আমি আমব্রেলা ওপেন করব। পরের দুইটা কিন্তু পরীক্ষায় আসছে। গিভ মি এ টেলিফোন নাম্বার টু রিং ইন কেস আই গেট লস্ট। আর যদিও এটা একদম প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে সবই, গেট লস্ট, গেট, গিভ মি, ঠিক আছে? ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা প্রেজেন্ট ফর্মেই কিন্তু সবই আছে। তাহলে ইফ কখন ব্যবহার করা হচ্ছে, এই ইফ নিয়ে কিন্তু পরীক্ষায়, ওই যে চিন্তা করি, হ্যাঁ এই চারটা উদাহরণই বিভিন্ন পরীক্ষায় আসছে, হয়তো বিসিএস এ হয়তো দুইটা আসছে, ঠিক আছে? কিন্তু ইফ নিয়ে এই যে চারটা উদাহরণ, এটা কোনো না কোনো পরীক্ষায় আসছে, সবগুলোই পরীক্ষার উদাহরণগুলো থেকে নিয়ে আসা হয়েছে এখানে, পরীক্ষায় আসা প্রশ্ন যেগুলো। রুল 10, রুল 10 এর মধ্যে দুইটা বিষয়। একটা হচ্ছে আনলেস, মানে হচ্ছে যদি না, যদি না এটা করো। প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে এই শর্তে, প্রায় কাছাকাছি একটা সেন্স দিবে আপনাকে এখানে। যদি না এটা করো, আবার কি শর্তের মধ্যে বলা আছে প্রোভাইডেড দ্যাট, যদি এটা করো। তারপরে এটা আসলে মোটামুটি শর্তেরই ক্যাটাগরি। একটা হলো যদি না এটা করো, এটা একটা শর্ত, আর এই শর্তে এটাও একটা শর্ত। তো এটার ক্ষেত্রে যে স্ট্রাকচার যেটা দেওয়া আছে, যেটা পরীক্ষায় আমরা দেখেছি এখন পর্যন্ত, যে ফিউচার বা মানে ফিউচার এবং প্রেজেন্ট ইনডিফিনিটের জায়গার মধ্যে থেকেই কিন্তু এটা আসছে। যেমন এখানে বলা আছে, আমরা ওইটার দিকে না যাই, আগে উদাহরণে যাই। উদাহরণ গেলে আসলে এগুলো হয়েছে, উদাহরণ দেখলে আপনি বুঝতে পারবেন যে কি আলোচনা করা হয়েছে। আনলেস ইট রেইনস, যদি না বৃষ্টি হয়, আই উইল পিক ইউ অ্যাট 6 PM। বৃষ্টি না হলে এটা, যদি না বৃষ্টি না হয়, যদি না বৃষ্টি হয়, আমি তোমাকে 7টার সময়, 6টার সময় পিক করব, ঠিক আছে? এটা ডেফিনেটলি এগুলো প্রেজেন্ট ফর্মে, যেহেতু এখানে ইট রেইনস প্রেজেন্ট ফর্ম, তাহলে এর সাথে কি শর্ত যেটা যাবে প্রেজেন্ট ফর্ম, এর সাথে প্রেজেন্ট ফর্মই যাবে অথবা ফিউচার ফর্ম যাবে। মানে ফিউচার ফর্ম বলতে টেন্সের কথা বলছি, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটা পরের অংশে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট হবে। এটা ধরনের ভিত্তি করে আসলে ঘটনা, মানে ঘটনা বুঝে আপনাকে তখন এটা ইউজ করতে হবে যে কোনটার ক্ষেত্রে আসলে কোনটা ব্যবহার করব। যেহেতু 6 PM পরবর্তীতে বলা আছে, এই জন্য ভবিষ্যৎকালের জন্য উইল ব্যবহার করা হয়েছে। আনলেস ওয়াটার ফ্রিজে, যদি না ওয়াটার মানে পানি ফ্রিজ হয় বা বরফ হয়, ইট ডাজ বিকাম, হবে এটা বিকাম এ সলিড, ঠিক আছে? তাহলে যদি না কি হয়, পানি ফ্রিজ হয়, ফ্রিজ হওয়া মানে কি, জ্বলতে শুরু করে, ইট ডাজ বিকাম এ সলিড। ইট ডাজেন্ট হওয়ার কথা, তাই না? এখানে কোনো একটা জিনিস ঝামেলা হয়েছে এটা করতে। তাহলে বিষয়টা এরকমই, যদি না বরফ জমতে শুরু করে, তাহলে এটা কি হবে না, সলিড হবে না। তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আগে পরের যে স্ট্রাকচার আছে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। শর্ত সাপেক্ষে যদি প্রেজেন্ট থাকে, পরেরটাও প্রেজেন্ট হইতে পারে, বা পরেরটা প্রেজেন্ট না হয়ে ফিউচার হইতে পারে। শুরুরটাও কি হইতে পারে, ফিউচার হইতে পারে, পরেরটাও ফিউচার হইতে পারে। তবে আমরা দেখেছি যে এখন পর্যন্ত গতদিন যে দুইটা ক্লাস হয়েছে, আজকে ক্লাস হইলো, যে প্রেজেন্টের সাথে প্রেজেন্ট অথবা ফিউচার অ্যাটাচ করে। প্রোভাইডেড দ্যাট দিয়ে একটা উদাহরণ আছে, আই উইল লেন্ড ইউ মানি প্রোভাইডেড দ্যাট ইউ উইল রিটার্ন ইট।
একটা শর্ত দিয়ে দিচ্ছে, আমি তোমাকে এই যে ফিউচার আছে, আমি তোমাকে টাকা ধার দিব, প্রোভাইডেড দ্যাট, শর্ত থাকে যে ইউ উইল রিটার্ন ইট, তুমি এটা আমাকে ফেরত দেবে। এই শর্তে আমি টাকাটা দিচ্ছি। কারণ এখানেও কি আছে, কি ফিউচার আছে, পরেরটাতেও কিন্তু ফিউচার আছে। তার মানে এই যে স্ট্রাকচার, মানে আপনি যে স্ট্রাকচারই দেখেন, হয়তো প্রোভাইডেড দ্যাট দিয়ে আপনাকে কষ্ট করে মনে রাখতে হবে না, ব্যাপারটা এরকম না। প্রোভাইডেড দ্যাট কখন ব্যবহার করা হয়, এই শর্তে, এই স্ট্রাকচার, এটা মনে রাখেন। কিন্তু যদি দেখেন যে এর আগে একটা প্রেজেন্ট ফর্ম আছে বা ফিউচার ফর্ম আছে, পরেরটা ডেফিনেটলি পাস্ট ফর্ম হবে না, সেটাও প্রেজেন্ট অথবা ফিউচার ফর্ম ব্যবহার করতে হবে। এই এখন অপশনের মধ্যে এগুলো খোঁজা শুরু করে দিবেন তখন। তা আমরা তো গত দিনের আলোচনা, আজকের আলোচনার দ্বারা এইটুকু এস্টাবলিশ হয়েছি যে ফিউচার থাকলে প্রেজেন্ট, অথবা প্রেজেন্ট থাকলে ফিউচার, বা ফিউচার থাকলে ফিউচার, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, মানে ইনডিফিনিটের সাথে ইনডিফিনিট। আবার একটা জিনিস দেখলাম যে এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা পাস্ট পারফেক্ট হয়। এই নিয়ম বহুবার দেখলাম, তাই। তো এই দুইটা যদি একটু খেয়াল রাখেন সেন্টেন্স স্ট্রাকচারের দিক থেকে, পরীক্ষায় যতগুলো সেন্টেন্স আসে সাধারণত এই শর্তগুলো মেনেই কিন্তু পরীক্ষাতে দেখা যায় যে উদাহরণগুলো সেট হয়। এর বাইরে আরো অনেক শর্ত আছে, কিন্তু পরীক্ষাতে 90% প্রশ্নই কিন্তু মানে যে সেন্টেন্স গুলো স্ট্রাকচার ওয়াইজ, মানে শূন্যস্থান, ফিল ইন দা ব্ল্যাঙ্ক, বা হচ্ছে আদার যে বিষয়গুলো থাকে, দেখেন প্রত্যেকটা নিয়মের মধ্যে কিন্তু এটা ছিল। তাহলে ডেফিনেটলি এটা হয়তো বা এক দুইটা প্রশ্ন আছে এই রিলেটেড আসবে, ম্যাক্সিমাম দেখবেন যে এক দুইটা প্রশ্নের মধ্যেও কিন্তু এই দুইটা নিয়মের মধ্যে থেকে যে কোনো একটা নিয়ম এটা ফিট করে গেছে সেই জায়গাটাতে। এবার আসেন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আচ্ছা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে কিন্তু এখানে আমরা সবকিছু নিয়ে আসিনি। প্রথম কথা হলো সেগুলো নিয়ে আসা হয়েছে যেগুলো পরীক্ষায় আসার মতো, আবার সেগুলো ইজিলি পারা যাবে। একদম ইজি যে জিনিস আছে, যেরকম অ্যাসার্টিভ থেকে নেগেটিভ, যেমন হি ইজ গুড, তো এটা তো কখনো আসবে না হি ইজ নট ব্যাড নেগেটিভ করার জন্য। এই এই জিনিসগুলো তো আসলে বেসিক আলোচনা, ক্লাস 5, 6, 7 এর আলোচনা, ওগুলো আলোচনা এখানে করে লাভ নাই। অ্যাসার্টিভটি নেগেটিভের মধ্যে আমাদের কোন আলোচনা আছে এখানে, অ্যাজ সুন অ্যাজ যদি থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা। তো এটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই, তাহলে নো সোনার হ্যাড ডট ডট দেন, আমরা মাত্রই নো সোনার হ্যাড এর স্ট্রাকচার পড়ে আসলাম। তাহলে ওই যে স্ট্রাকচার পড়েছি, ওই স্ট্রাকচারটাই এখানে, এখানে আদার্স কিছু না। ওখানে যে স্ট্রাকচারটা পড়েছি সেই স্ট্রাকচারটাই কিন্তু এখানে আসবে। as soon as the thief saw the police, চলো, তাহলে as soon as the thief saw the police he ran away। তো এটা দেখে কি মনে হচ্ছে স্ট্রাকচার, সেটা অ্যাসার্টিভই আছে, নেগেটিভ কোনো কিছু নাই। যেহেতু এখানে যখন as soon as টাকে আমরা নেগেটিভ ফর্মে যাব, তাহলে নো সোনার হ্যাড ব্যবহার করব। এবার নো সোনার হ্যাড যখন আমরা ব্যবহার করছি, তখন ডেফিনেটলি নো সোনারের যে স্ট্রাকচার পড়েছি, নো সোনারের সাথে কি হয়, দেন হয়। তা বাক্যের মধ্যে দেন স্ট্রাকচার ঠিক আছে কিনা সেটা আমাকে, যেহেতু এখানে রিডিং কোনো বিষয় না, মানে রাইটিং কোনো বিষয় না যে পুরো সেন্টেন্সটা আমাকে লিখতে হবে, দেখতে হবে যে স্ট্রাকচার ঠিক আছে কিনা। স্ট্রাকচার ঠিক থাকলে সেটা আমরা গোল অপারেট করে দেব। তাহলে এখানে হ্যাড দা থিফ সিন, এই যে হ্যাড আছে, পারফেক্ট আছে, দেনের আগে, মাঝখানে পাস্ট পারফেক্ট আছে, পরের অংশে দেনের পরে আছে পাস্ট ইনডিফিনিট। এই স্ট্রাকচার ঠিক থাকলেই হলো। তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে এটা পরে, এটা নেগেটিভ যখন করবো নো সুনার হ্যাড দেওয়া হবে, এবং সেই নো সুনার হ্যাডের স্ট্রাকচার ঠিক আছে কিনা এটা দেখলেই আমাদের হয়ে যাবে, অ্যান্সার আমি দাগাইতে পারবো। দেন আসেন মেনি, মাচ, ফিউ, লিটল, এটা আমরা গতদিন পড়েই ফেলেছি। ওই জিনিসটা এখানে আসছে যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস বলা আছে, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এই যে ফিউ কাউন্টেবল, ফ্রেন্ডস যদি কাউন্টেবল, তার সাথে ফিউ ব্যবহার করেছি।
তাহলে এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে আই হ্যাভ নট মেনি ফ্রেন্ডস। তাহলে ফিউ এর সাথে আপনি এই যে এখানে নট দিয়ে আপনি মেনি যখন বলছেন, আপনার যেহেতু কম ফ্রেন্ড আছেন তার মানে অনেক মানে বেশি ফ্রেন্ড নাই, তাহলে এখানে তো আপনি মাছ ব্যবহার করবেন না, মেনি ব্যবহার করতে হবে। কারণ কি, আমরা ওই যে কতদিনের স্ট্রাকচার যেটা পড়েছি, কাউন্টেবল নাউনের সাথে কি হয়, কাউন্টেবলের সাথে ফিউ অথবা মেনি যুক্ত হয়, আর আনকাউন্টেবলের ক্ষেত্রে মাছ লিটল যুক্ত হয়। পড়েছি, এই জিনিসটা এখানেও কাজে লাগছে। তাহলে হি হ্যাজ মাচ মানি যখন বলা হচ্ছে, মানি তো আনকাউন্টেবল এখানে, তাহলে মানি যখন বলা হচ্ছে একক হিসেবে ব্যবহার করছি, একক এগুলো আনকাউন্টেবল। তো এখন খেয়াল করে দেখেন হি হ্যাজ মাচ মানি ব্যবহার হয়েছে, তার মানে মাছ কোন অর্থে ব্যবহার, মেনির পরিবর্তে ধরেন এখানে মাছ মানে মাছ মানে কম না বেশি, বেশির অর্থে ব্যবহার করা হচ্ছে। হি হ্যাজ মাছ মানে তার অনেক টাকা আছে, তার মানে ডেফিনেটলি নেগেটিভ যখন করবো তখন বলবো তার কম টাকা নাই। হুম, তার মানে বোঝাচ্ছে সে বেশি টাকা আছে। কম টাকা নাই, কমের ক্ষেত্রে যদি আমরা হি হ্যাজ নট এ ফিউ মানি, তখন কিন্তু কেস খেয়ে গেলেন। এখানে ফিউ ব্যবহার করা যাবে না, মানে এটা আনকাউন্টেবল। তাহলে সেক্ষেত্রে আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, লিটল ব্যবহার করি। তা আমাকে সেটাই ব্যবহার করতে হবে। তাহলে দেখেন নিয়ম পড়েছেন ওখানে, নাম্বার নাউনের মধ্যে পড়েছেন, সেটা কিন্তু এখানে কাজে লাগবে। দেন এটা আমরা কতদিন পড়েই ফেলছি, যদিও এখানে আবার নতুন করে আসছে যে জাস্ট সেন্টেন্স স্ট্রাকচারের কারণে। ইফ হ্যাড এটাতে আমরা পড়েই ফেলেছি গতদিন নিয়ম, ইফ হ্যাড কুড ওয়ার উড দ্যাট। এগুলো থাকলে সাধারণত কি হয়, আমরা আই উইশ দিয়ে সেন্টেন্স মেক করতে পারি। যেমন ইফ আই ওয়ার এ কিং, এক্সক্লেমেটরি দেওয়া আছে, এক্সক্লেমেশন থেকে এটা অ্যাসার্টিভ করছি। তাহলে আই উইশ আই ওয়ার এ কিং, ইফ এর পরিবর্তে কি হয়েছে, আই উইশ, এই ইফ এর পরিবর্তে। তারপর উড দ্যাট যদি থাকতো একই বিষয়, উড দ্যাট আই কুড গো টু ব্রাজিল, এটার পরিবর্তন কি হবে, উইশ ব্যবহার করা হবে, আই উইশ আই কুড গো টু ব্রাজিল। মানে এগুলো কখন যুক্ত হচ্ছে, এগুলো সেন্টেন্সের শুরুতে যখন যুক্ত হবে এটা সাইন অফ এক্সক্লেমেশন থাকবে, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো সেখান থেকে যদি অ্যাসার্টিভ করতে যাই তাহলে ডেফিনেটলি আমাকে এই আই উইশ ব্যবহার করতে হবে, ইফ হ্যাড কুড ওয়ার উড দ্যাট এসবের পরিবর্তে। আবার এর উল্টাটাও থাকতে পারে, যে এটা অ্যাসার্টিভ থাকলে এটাকে আপনাকে এক্সক্লেমেটরি করতে বলেছে, তখন আই উইশ এটাকে উঠায় দিয়ে ইফ লাগিয়ে দিবেন আপনি, ইফ আই ওয়ার কি, এই বিষয়টা। ওকে, এবার গেল। তাহলে এখানে অনেক বিষয় আছে, অনেক চেঞ্জ আছে, ইন্টারচেঞ্জ আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে। যদি আমরা বাক্যের মানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, তারপরে অ্যাসার্টিভ মানে আবার এখানে ধরন আছে অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ, নেগেটিভ। দেন আরো আমরা জানি যে ইন্টারোগেটিভ থেকে আসে, অপটেটিভ থেকে আসতে পারে, তারপরে এক্সক্লেমেশন থেকেও তো আমরা দেখলাম কিছু উদাহরণ। এই প্রত্যেকটা ইন্টারচেঞ্জ থাকতে পারে, প্রত্যেকটা ইন্টারচেঞ্জ করলে আসলে অনেকগুলা হয়ে যায়। তো সব নিয়ম তো আসলে বলা সম্ভব না, যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে সেগুলো আপনাদের দিয়েছি। আর এখান থেকে ওইভাবে প্রশ্ন যে হয়েছে এমন না, প্রশ্ন হয়েছে এই বক্স থেকে, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে। ইন্টারচেঞ্জ অফ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই জায়গা থেকে প্রশ্ন আছে। তো এখানে এই বিষয়টা আলোচনা করব আমরা, 10টা নিয়ম আছে এখানে। তাহলে এটার জন্য আলাদা আলাদা পেজে পেজে গিয়ে করতে হবে না, অলরেডি আপনাদের যে বেসিকটা গ্রো করেছে ওই বেসিক দিয়ে কিন্তু এটা মানে আগে থেকে যদি কম করা থাকে এইটুকু আলোচনা এটা বুঝতে পারবেন। তো ফেসবুক লাইভটা এই পর্যন্তই আমি করে দিচ্ছি, বাদ বাকিটা আমাদের